প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি শিরিন আক্তার। আমার অরিজিনাল বাড়ি মাগুরা এবং আমার বাবার চাকরির সূত্রে আমরা সৈয়দপুরে থাকি। আমি একজন রেলওয়ের অস্থায়ী কর্মচারী। এখন আপনাদের সামনে আসার আমার একটা কারণ আছে, সেই কারণটাই আমি বলার জন্য আপনাদের সামনে এসেছি। হঠাৎই একদিন ফেসবুকে আমার আনসার আলীর সাথে ফেসবুক ফ্রেন্ডশিপ হয়। ফেসবুক ফ্রেন্ডশিপ হওয়ার পরে সেভাবেই হ্যাঙ্গিং থাকে বিষয়টা। আমিও জানতাম না যে তিনি একজন রেলওয়ে কর্মকর্তা, তিনিও জানতেন না যে আমি একজন রেলওয়ের অস্থায়ী কর্মচারী। তারপরে আমরা ওভাবেই হ্যাঙ্গিং থাকি, ফ্রেন্ড লিস্টে সে পড়ে থাকে। তারপরে একদিন হাই হ্যালো হলো যে আমার বাড়ি মাগুরা, আপনার বাড়িও মাগুরা, এভাবে আমাদের পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পরে তারপরে আমি তাকে জানাই যে, তখন তো আমি জানতে পারলাম যে সে একজন রেলওয়ে কর্মকর্তা। তখন আমি তাকে স্যার বলে সম্বোধন করি। তারপরে আমি বললাম যে স্যার, তিনি যখন জানতে পারলেন যে আমি তার দেশের লোক, আমার বাড়ি শ্রীপুর থানায় আর তার বাড়ি মোহাম্মদপুর থানা, তো তখন সে জানতে পেরে আমাদের মধ্যে একটা ভালো লাগা হলো যে আমরা একই দেশের লোক, পরিচিত হয়ে অনেক খুশি হলো। সেও খুশি হলো, আমিও খুশি হলাম, কারণ দেশের লোকের সাথে পরিচয় হলে মানুষ সাধারণত খুশি হন। তো মোহাম্মদ আনসার আলীকে আমি স্যার বলে সম্বোধন করি এবং আমাদের বিভিন্ন সময় টেটিং হতো। হওয়ার পরে আমি তাকে এক পর্যায়ে জানাই যে আমার একটা কন্যা সন্তান আছে, আমার সিচুয়েশন এই, আমি অনেক চাকরির ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোনো কারণবশত কোনোভাবে আমি কোনো চাকরি পাইনি। তো আমি যেমন ধরেন যে হয়তো বা আমার মেধার জন্য পাইনি, না হয় কম্পিটিশন বেশি কারণে পাইনি, না হয় স্বৈরাচারী শাসকের দুর্নীতির জন্য পাইনি। স্বৈরাচারী শাসক শেখ হাসিনা থাকা অবস্থাকালে অনেক দুর্নীতি হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। তো তখন এইসব কথা খুলে বললে তিনি আমাকে আশ্বাস দেন যে আপনি চিন্তা করবেন না, আপনার চাকরির ব্যবস্থা আমি করে দিব। তো আমি ওনার কথা ভরসা পাই যে উনি একজন রেলওয়ে কর্মকর্তা, যেহেতু আমাকে আশ্বাস দিচ্ছে যে আমাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিবে, তাই আমি তার কথায় ভরসা করে তার সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়, টাকার কন্ট্যাক্ট হয়। তো উনাকে আমি আমার অ্যামাউন্ট বললাম যে আমার এত টাকা আছে। উনি বলল যে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আমি তখন বললাম যদি টাকার অ্যামাউন্ট বেশিও লাগে তবুও আমি দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আমি লোন করে হোক আর যে ধার করে হোক আপনাকে আমি সেই টাকাটা দিব, কিন্তু আপনি আমার চাকরির একটা ব্যবস্থা করে দিন। কারণ ইতোপূর্বে আমার অনেক সার্কুলারে অ্যাপ্লিকেশন করা আছে, সেগুলো ওনাকে আমি জানিয়েছিলাম। তারপরে উনি আমাকে বলল যে ফেসবুক তো সেফ না, এটা আপনার হয়ে যায়, হ্যাক হয়ে যায়, সেহেতু আপনি আমার হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেয়, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো
আমি সেরকমভাবে যোগাযোগ করার সেরকম করিনি, শুধু চাকরির বিষয়ে কথাবার্তা যতদূর ততদূরই আমি বলছি। কিন্তু তিনি সকাল 9টা 10 করে প্রতিদিন আমাকে ফোন দিতেন এবং বিকেল 3টার দিকে আমাকে ফোন দিতেন। দেওয়ার পরে আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হওয়ার পরে আমি শুধু তাকে জাস্ট ফ্রেন্ড হিসাবেই রাখছিলাম, কারণ আমিও জানতাম যে উনি আমাকে জানিয়েছেন যে তার স্ত্রী আছে, 2টো সন্তান আছে। আমিও ওনাকে জানিয়েছিলাম যে আমারও একটি 8 বছরের সন্তান আছে। তো উনি এক পর্যায়ে এভাবে কথা বলতে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং সৃষ্টি হয়ে যায়। তারপর উনি আমাকে এক পর্যায়ে জানান, আপনি তো আমার খুব ভালো ফ্রেন্ড, আপনাকে আমি একটা কথা বলতে চাই। তো আমি বললাম যে আপনি নির্দ্বিধায় বলতে পারেন। তো বলল যে ওনার ওয়াইফের অনেক সমস্যা আছে, উনি সবসময় হতাশ থাকেন এবং হতাশাগ্রস্তভাবে জীবনযাপন করতেছেন, কারণ ওনার ওয়াইফ এর ফিজিক্যাল অনেক প্রবলেমের কথা আমাকে জানান। তিনি স্যাটিসফাই না ওনার ওয়াইফের কাছ থেকে। তার চাহিদা অনুসারে তার ওয়াইফ তাকে সেটা বুঝতে পারতেছেন যে সেটা তাকে দিতে পারে না। তাকে আর্টিফিশিয়াল অনেক কিছু ইউজ করতে হয়। সে তার ওয়াইফকে যখন ইচ্ছা তখন যখন তার চাহিদা অনুসারে তার ওয়াইফকে সে পায় না। তো সে দ্বিতীয় বিবাহ করবে। সে আমাকে বলে যে আপনি অনেক সুন্দর, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। তো আমি তখন ওনাকে জানাই যে আপনি তো আমাকে শুধুমাত্র ফোনে দেখেছেন এবং ফেসবুকে দেখেছেন। আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে। আমার 2 ভাই গভর্নমেন্ট জব করে, আমার বাবা গভর্নমেন্ট জব করতেন। আমরা কিন্তু খুব উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে না। আপনি কিন্তু ভেবেচিন্তে কথাগুলো বলেন। আর আপনি যেহেতু আমাকে দেখেননি, আমিও যেহেতু আপনাকে দেখিনি, তার আগে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, আপনার এই বিষয়টা আমি রিসিভ করতে পারছি না। উনি বলেন আমি দ্বিতীয় বিবাহ করব। উনি আমাকে অনেক রিকোয়েস্ট করে ওনার সাথে দেখা করার জন্য, কিন্তু আমি সময় সুযোগ বের করতে না পারাতে আমার একটু দেরি হয়ে যায় ওনার সাথে দেখা করতে। তো আমি যখন আমি একটা বাসায় বলে গিয়েছিলাম যে আমার চাকরিতে একটু সমস্যা হয়েছে, আমি চাকরির জন্য সচিব স্যারের সাথে দেখা করতে যাব ঢাকাতে। তো সেই কথা বলে আমি বাড়ি থেকে বের হয়ে ওনার সাথে দেখা করতে যাই। যাওয়ার পরে আমার গাড়ি 1টার দিকেই আমি পৌঁছে যাই রাজশাহীতে পৌঁছে যাই, কিন্তু উনি পৌঁছান 3:30 নাগাদ। তো তখন শীতকাল ছিল, সেটা ছিল আপনার 12/12/2024 তারিখ। সেই তারিখে ওনার সাথে আমি দেখা করার এক পর্যায়ে বলেন, আমি তো তোমাকে দেখেছি, তোমাকে আমার অনেক ভালো লেগেছে এবং আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং তুমি তো আমার দেশের লোক, তুমি কি আমাকে বিলিভ করো না? এভাবে আমরা বাইরে বেশ সময় বলতে কথাবার্তা হয় যতদূর ততদূর পর্যন্ত বলে আমি ব্যাক করতে চাই। কিন্তু তিনি আমাকে বলেন যে তোমাকে আমার একটু জানা বোঝার দরকার আছে, তুমি আমাকে ট্রাস্ট করো না যে আমি তোমাকে বিয়ে করব? তো তুমি আমার সাথে ওয়ে হোম হোটেলে চলো, ওখানে আমরা দেখা করি। আমি একজন অফিসার মানুষ, সেখানে দেখলে মানুষ
আমাকে চিনে ফেলবে। তখন উনি আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে ওয়েমেন হোটেলে নিয়ে যান। ওয়েমেন হোটেলে নিয়ে যেয়ে উনি বলেন কি কোনো সমস্যা নাই, VIP 1-এ আমরা থাকবো, সেখানে ডাবল বেডের সিট, বেডের মানে বেড থাকবে। তো আপনি একটা বেড, তুমি একটা বেডে ঘুমাবা, আমি একটা বেডে ঘুমাবো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তারপর আমি ওনার কথায় রাজি হই, কারণ আমিও তো ওনাকে ট্রাস্ট, ওনার কথাবার্তা শুনে যেরকম আমার মনে হয়েছে যে বিশ্বাসযোগ্য, তখন আমি ওনার কথা না ফেলতে পেরে আমি ওনার সাথে ওয়েমেন হোটেলে যাই। ওয়েমেন হোটেলে উনি নিজেই রিসিপশনের লোকের কাছের থেকে না লিখে নিয়ে নিজেই উনি সমস্ত কিছু লিখে দিয়ে জমা দেন। জমা দিয়ে আমার সাথে ওয়েমেন হোটেলে উনি যান। যাওয়ার পরে আমরা রাতের খাবার শেষ করি। রাতের খাবার শেষ করার পরে আমি আমার বেডে ঘুমাইছি, উনি ওনার বেডে ঘুমাইছে। তারপরে আমি তো ঘুমিয়ে পড়েছি, উনি ঘুমিয়ে পড়েছিল কি না আমি সেটা জানি না। তার 2-3 ঘন্টা পরে হঠাৎ উনি আমার উপর ঝাঁপিয়ে পড়ে মানে হঠাৎ আমাকে মানে ডাক দেন এবং আমার বেডে চলে আসেন। তখন আমার সাথে ওনার অনেক ধস্তাধস্তি হয় যে না, এটা ঠিক না, আপনি তো বলছেন যে আপনার কোনো ক্ষতি আমি করব না, তাহলে আপনি আমার সাথে ধস্তাধস্তি করতেছেন কেন? তো বলতেছে তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি, তোমাকে আমার খুবই ভালো লেগেছে এবং আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার উপর বিশ্বাস রাখো। এগুলো বলে তিনি আমাকে আমার অনুমতি ছাড়াই আমার সাথে ধর্ষণ করে, আমাকে ধর্ষণ করে। তো এই ঘটনা কারোরই অজানা নয়, বাংলাদেশ রেলওয়ে ডিপার্টমেন্টের সব অফিসেই জানা আছে। বাংলা CC+ নিউজ বা বাংলাদেশ প্রতিদিন এরকম পত্রিকায় সম্ভবত কিছু নিউজ আসছে। নিউজগুলো যা করেছে তা সত্য, তো এটা অস্বীকার করার কিছু নাই। তো তখন আমি মেয়ে মানুষ হয়ে নিরুপায় হয়ে কিছু না বলেই আমি বাসায় চলে আসি। উনি 4টার দিকে, তার পরের দিন 4টার দিকে চলে যান ওনার ঢাকাতে, উনি থাকেন ঢাকাতে, আর আমি আমার বাসায় চলে আসি। চলে আসার পরে ওনাকে আমি বললাম যে বিয়ে কবে করবেন? তো উনি তখন বললেন যে কোনো টেনশন করো না, তোমার সাথে আমি আজীবন আছি এবং আজীবন থাকবো। তখন উনি বলে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, তোমাকে আমার খুবই ভালো লেগেছে এবং তোমার সাথে আমি সৈয়দপুরে, তুমি ঢাকায় আসো বা আমি সৈয়দপুরে যাই, তুমি একটা জায়গা ঠিক করো। কিন্তু আমি বলছি যে না, এই 5 দিন পরেই আমি বাসায় কি বলবো, কোন কথা বলে আমি সেখানে যাব? আমার বাসায় অমুক তারিখে কোনো মানে 5 দিন পরে মানে আমার বাসায় আমার ফ্যামিলি কোনো রিলেটিভের বাসায় যাবে। সেই রিলেটিভের বাসায় গেলে পরে আপনি আমার বাসায় আসতে পারেন, কিন্তু আমি কোনো বাহিরে জায়গা খুঁজে পাচ্ছি না বা আমার দ্বারা সম্ভব না, এরকম কোনো অপশন নাই। তো উনি আমার বাসায় আসেন এবং রাত্রি যাপন করেন আমার সাথে। রাত্রি যাপন করার পরে আমি ওনাকে প্রমিস করাই যে আমি কিন্তু এই অবৈধ সম্পর্ক করতে চাই না, তো আপনি আমাকে বিয়ে করবেন এটা প্রমিস করেন। উনি বিয়ে করার প্রমিস করে।
তারপর কিছুদিন পরে উনি বলেন যে এসআর কর্পোরেশন শাহ আলম নামের একজন ব্যক্তি আছেন, তার সাথে ওনার খুব ভালো সম্পর্ক। সেখানে একটা জবের কথা বলেন যে কম্পিউটার বিষয়ে তোমাকে জব দেব, তাহলে তুমি বিকেল 5টার দিকে ঘরে ফিরে আসতে পারবে। আর আমার বিকেল 5টার দিকে ছুটি হয়। আর আমি তোমাকে তোমার বাসা ভাড়া এভরিথিং খরচ বহন করব। আর তুমি জবের কথা বলে বাসা থেকে বেরিয়ে আসো। তো আমি বলেছিলাম যে স্যালারি কত? উনি বলল যে স্যালারি বেশি হবে না, সেগুলো আমি বুঝবো। তো আমি বললাম না, বিয়ে না করে তো আমি আপনার ওখানে যাব না ঢাকাতে। তো উনি তারপরে আমাকে 23 জানুয়ারি 2025 তারিখে আমাকে চিটাগাংয়ে ডাকেন এবং বলেন যে আমার মিরান এবং জাকির নামে দুটো ফ্রেন্ড আছে, তারা তোমার বিয়ের জন্য সাক্ষী হিসাবে থাকবে। আর আমাদের কথাবার্তা হয় যে বিয়েটা করবে গোপনে, অফিস জানবে না এবং তার ওয়াইফও জানবে না। 5 বছর পরে জানলে জানবে, কোনো সমস্যা হবে না। তা আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নাই। যেহেতু আমি আজীবন বিয়ে না করার সিদ্ধান্তই নিয়েছিলাম, সেহেতু আপনি আমাকে ওনার সুন্দর কথাবার্তা সব কিছুতে ডিসিপ্লিন দেখে আমি মুগ্ধ হই এবং আমার মুডকে চেঞ্জ করি যে না, বিয়ে তো করা দরকার। বিয়ের কথা যেহেতু বিয়ের কথা বলে যেহেতু প্রেমটা স্টার্ট হয়েছে, তো তখন আমি ওনাকে বলি যে তাহলে আমি চিটাগাংয়ে আসতেছি একটা জবের ইন্টারভিউয়ের কথা বলে। তখন আমি জবের একটা ইন্টারভিউয়ের কথা বলে আবারও চিটাগাংয়ে চিলাহাটি এক্সপ্রেসে যাই বিকাল 4টার দিকে। সেখানে আমাকে চিলাহাটি এক্সপ্রেস কমলাপুর স্টেশনে পৌঁছে দেয়। তো সেখানে যাওয়ার পরে উনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলে কি যে তুমি নটরডেম কলেজের সামনে একটা বাস স্ট্যান্ড আছে, ওখানে চলে আসো। সেই কথা শুনে তো আমি খুব রাগান্বিত হলাম, কারণ উনি বলেছিলেন প্রথমে যে আমাকে উনি রিসিভ করবে। সেই কারণে আমি ওনার ফোন রিসিভ করি নাই। উনি আমাকে হোয়াটসঅ্যাপে অসংখ্যবার কল দেয় এবং হোয়াটসঅ্যাপে কলে যখন আমি রিসিভ না করি উনি আমার ডাইরেক্ট ফোন কল দেয় 6 বার। তারপর আমি নটরডেম কলেজের কাছে যাওয়ার পরে উনি একটা এসি বাসে করে চিটাগাংয়ে আমাকে নিয়ে যান। সেই এসি বাসটা কালো রঙের ছিল। এসি বাসটার নামটা আমি খেয়াল করিনি, আর এই মুহূর্তে আমার মনেও পড়ছে না। তারপরে আমি চিটাগাংয়ে পৌঁছাই আমরা রাত 12টার দিকে। তখন ওটা 3 স্টার কিংবা 5 স্টার হোটেল হবে। সেখানে যাওয়ার পরে উনি আমাকে বলেন যে কালকে জুম্মার দিনে আসরের সময় আমাদের বিয়ে হবে। তো তারপরে পরের দিন আমি বলছি তাহলে আপনি আমার কিন্তু কোনো ক্ষতি করবেন না, কারণ বিয়ের আগে আমি আর কোনো কিছুই আপনার সাথে করতে চাই না। কিন্তু তিনি আমাকে আবারও জোরপূর্বক ধর্ষণ করে আমাকে ঘুমোতে দেয়নি। আমি তখন খুব টায়ার্ড ছিলাম, আমি মুডেও ছিলাম না। তারপর আমি ভোর 4টার দিকে ঘুমানোর পরে উনি আমাকে 8টার দিকে ডাকে বলে মিরান এবং জাকিরের সাথে একটু ইন্ট্রোডিউস করো, তোমাকে দেখতে চাই তারা। তো মিরান এবং জাকিরের সাথে যখন আমি ইন্ট্রোডিউস করি তখন আমি ওনাদের কার্যকলাপে অসন্তুষ্ট বোধ করি, কারণ ওনাদের কার্যকলাপ ছিল ওনারা দুটো মেয়ে নিয়ে গিয়েছিল। মেয়ে দুটো
খুব একটা ভালো মনে হয়নি, কারণ তারা রুম চেঞ্জ করাকরি করতেছিল। কার সাথে কে ছিল সেটা আল্লাহ ভালো জানে, আমি জানি না। সেগুলো দেখে তো আমার মাথায় হ্যাং হয়ে গেছে যে বিয়ের জন্য আসবে দুজন, আসলো মেয়ে নিয়ে। এটা দেখে আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে আমি সেই হোটেলে নাস্তা খেতে যাই, আলাদা টেবিলে বসি, তাদের সাথে আমি বসি না। সেই রেস্টুরেন্টে চারিদিকে খাবার রাখা থাকে, ওখান থেকে একটা একটা করে খাবার যা মন চায় সে তা তুলে নিয়ে খায়। আমি কোনো রকম ক্ষুধার্ত মানে ছিলাম, কোনো রকম 2-1টা খাবার খেয়েই আমি উঠে চলে আসি। আসার পর থেকে তারপরে ওনাদের সাথে আমি আর কোনো দেখাও করিনি, কোনো সাক্ষাৎও করিনি। তখন উনি আমাকে বলল যে হঠাৎ বলতেছে যে আমি অসুস্থ হয়ে গেছি। তো উনি জুম্মার নামাজ পড়ে আমার ওখানে মানে হোটেলে যায়। হোটেলের মোবাইল নাম্বার হলো 250 ফোন দিলে সব কিছু তারা দিয়ে যায়, মানে টেলিফোন নাম্বার, হোটেলের টেলিফোনের নাম্বার সিস্টেম ছিল হলো 250 চাপ দিলেই সব কিছু তারা দিয়ে যেত। তো আমি রুম থেকে আর বের হইনি। না বের হয়ে তখন উনি আমাকে যখন বলে যে আমি অসুস্থ বোধ করতেছি, আমি ঢাকায় ফিরে যাব, তুমি এক রাত এখানে থাকে কালকে চলে যাও। তো আমি খুব রাগান্বিত হয়ে গেছি। রাগান্বিত হয়ে আমি আমার কাপড় যেরকম অবস্থায় ছিল সেরকম অবস্থায় গুছিয়ে নিয়ে আমি চলে আসি। আর উনি আসার সময় আমাকে বাধা দেয় যে তুমি কি সত্যি চলে যাচ্ছ? আমি বললাম যে হ্যাঁ, আমি সত্যি চলে যাচ্ছি, কারণ সে আমাকে বলে যে এনজয় করলে তার নাকি শরীরটা ভালো হয়ে যাবে। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে সে আমাকে প্রতারণা করতেছে। তখন আমি একটা 150 টাকা দিয়ে অলংকার মোড়ে আসে একটা বাস ধরে আমি সৈয়দপুরে ফিরে আসার পরে তারপরে আমি ওনাকে যখন বলি যে আপনি তো আমার সাথে চিট করতেছেন, আপনি আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এগুলো করছেন সেগুলো করছেন, তখন তিনি আমাকে টোটালি ফেসবুক থেকে শুরু করে এভরিথিং সব কিছু মানে করে দেন, ব্লক করে দেন। তারপর আমি কোনো উপায় না পেয়ে আমি উপদেষ্টা মহোদয় স্যারকে জানাই। উনি সচিব স্যারের কাছে হস্তান্তর করেন বিষয়টা। হস্তান্তর করলে আমি সেখানে আমার অভিযোগপত্রটা আমি জমা দেওয়ার পরে সচিব মহোদয় উনাকে আলটিমেটাম দেয় 24 ঘন্টার জন্য, যে তুমি যদি সিদ্ধান্ত, ওই মেয়ে তোমাকে অনেক ভালোবাসে, তুমি যদি সিদ্ধান্ত চেঞ্জ করো তাহলে আমরা আর কোনো অভিযোগে মানে কোনো কিছুতেই যাব না। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল হয়ে যান যে সে আমাকে বিয়ে করবে না। তারপর সচিব মহোদয় 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার পরে তখন জিল্লুর রহমান স্যার নামের একজন ম্যাজিস্ট্রেট থাকেন, আমি ওনার নেম প্লেটে দেখছি। তো উনি আমার সমস্ত এভিডেন্স সমস্ত কথাবার্তার সাথে মিল পেয়ে আমার যতদূর সম্ভব যে তিনি বুঝতে পেরেছিলেন যে আনসার আলী দোষী। তারপর সেখান থেকে হঠাৎ আমাদের রেজাল্ট হওয়ার কথা ছিল যে বৃহস্পতিবার, মানে 5 কার্যদিবসে, কিন্তু 5 কার্যদিবসে সেটা রেজাল্ট হয়নি। না হওয়ার পরে সেটাকে আবার সময় বাড়িয়ে নিয়েছে। কেন বাড়িয়ে নিয়েছে আমি সেটা জানি না। তারপরে হঠাৎ আমাকে হোসনে আরা স্যার ফোন দেন যে তোমার কমিটি চেঞ্জ হয়েছে, যিনি আবার ম্যাজিস্ট্রেট তিনি আবার আপনার স্টেটমেন্ট নেবে।
তো এখন আমি বললাম যে আমি তো স্টেটমেন্ট দিয়ে আসছি। তো হোসনে আরা স্যার বললেন যে তিনি কারো স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে কিছু করবেন না, উনি আবার আপনার মুখ থেকে শুনেই তারপরে এই পদক্ষেপ গ্রহণ করবে। এই তো পূর্বে ঘটনা বলি। এটা হলো আমার অফিসিয়াল ঘটনা বললাম। আমি অফিসিয়াল ঘটনার মধ্যে আমি যতদূর জানি যে একজন কর্মকর্তা যখন দায়িত্ব পান যে তার উপর যখন দায়িত্ব অর্পণ হয়, আমি যতটুকু জানি, আমি খুব একটা বেশি জানি তা বলবো না, আমি যতটুকু জানি যে আমার যেহেতু কেসটা অভিযোগটা উনি হ্যান্ডেল করতেছিল, তো উনি বদলি হলেও আমার অভিযোগটা প্রেরণ করার পরেই উনি আবার ওনার অন্য কর্মস্থলে জয়েন করবেন, আমি এতটুকুই জানি। তারপর ফেরদৌস শিপন নামে একজন ব্যক্তি আমার সাথে বলেন যে আমি আনসারের ফ্রেন্ড, আমি হজ করে এসেছি, আমি মিথ্যা কথা বলবো না বোন। আনসার আলী আমার সাথে কথা বলছে এবং সে হাউমাউ করে কাঁদছে যে সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি নাকি নিউজ করছি, সেই কারণে সে রেল ভবনে মুখ দেখাতে পারতেছিল না, তার কারণে তিনি হাসাহাসির শিকার হচ্ছেন এবং তারও খুব প্রেস্টিজে লাগছে, ইগোতে লাগছে। তো আপনি একটা কাজ করেন, আমি একটা সম্পাদকের নাম্বার দিচ্ছি, ওই সম্পাদককে আপনি ফোন করে বলে দেন যে এই স্টেটমেন্টগুলো আমি দেই নাই। তখন আমি আমার হবু স্বামীর মঙ্গলের জন্য আমি সেই কাজটা করি। উনি আমাকে ব্ল্যাকমেল করছে আর কি। ফেরদৌস শিপন বাংলা বান্দা পত্রিকার সম্পাদক। তো উনি নাকি আমি পরে জানতে পারলাম, ওনার কল রেকর্ডিং আমার কাছে আছে, আমি জানতে পারলাম যে উনি 50 লক্ষ টাকা নিয়েছে এবং 50 লক্ষ টাকা নিয়ে আমাকে ছলে বলে কৌশলে যেভাবে হোক ঢাকা কিংবা চিটাগংয়ে নিয়ে যেয়ে সেখানে আমাকে মারার হুমকি হোক আর খুনের হুমকি হোক, যেভাবে হোক আমাকে একটা স্ট্যাম্প পেপারে সই করাবেন, সই করানোর পরে আমাকে কিছু টাকা দিয়ে আমাকে বিদায় করে দিবে। তারপরে তার রেল ভবনের জাকির নামের একজন কর্মকর্তা না কর্মচারী আমি সেটা জানি না, উনি আমাকে ফোন দেওয়ার পরে বলে যে আনসার আলী অনেক প্রভাবশালী ব্যক্তি, সে রেলওয়েতে অনেক দুর্নীতি করছে, সব দুর্নীতির দমন তিনিই করেছেন, তিনি রেল উপদেষ্টার ভাগিনার সাথে কথা বলছেন, আপনি ওনার কিছুই করতে পারবেন না, অর্থাৎ আপনি আমার সাথে সম্পর্কে লিপ্ত হন, আনসার আলী আপনাকে বিয়ে করবে না। তো এই প্রুফগুলো আমার কাছে আছে। তারপর আমি এই কথাগুলো শুনলাম, শোনার পরে আমার বাসায় একের পর এক লোক পাঠাচ্ছে। আজকে বুকিং সহকারী একজন ফোন দিয়েছিল, ট্রু কলারে আমি দেখলাম বুকিং সহকারী, এবং আমাদের পাশে একজন স্টেশন মাস্টার আছে, তার নাম বলেছে যে সে সহ আমার বাসায় আসে আমার সাথে কথা বলবে। তার আগেও অনেক লোক পাঠাচ্ছে, প্রতিদিনই লোক পাঠাচ্ছে টাকা নিয়ে জিনিসটা ম্যানেজ করার জন্য, এবং আনসার আলী আমাকে হুমকি দিয়েছে যে সে খুব প্রভাবশালী ব্যক্তি, তার সাথে কিছুতেই তুমি মানে পারবা না এবং সে যেভাবেই হোক তোমাকে মেরে ফেলে হোক, তো টাকা দিয়ে ম্যানেজ করে হোক আর যেভাবেই হোক সে সেটাকে তার জবের কোনো ক্ষতি হবে না, কোনো কিছুই হবে না,
কিছুই হবে না। কিন্তু আমি যতদূর জানি, একজন মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এবং তার সাথে প্রতারণামূলকভাবে জোরপূর্বক ধর্ষণ করলে একটা ইসলামিকভাবেও সেটা সমাধান হলো যে বিয়ে বাধ্যতামূলক এবং এবং তার দণ্ডনীয় অপরাধ হলো যে তাকে চাকরি থেকে অবসরে দিয়ে পাঠানো। কিন্তু আনসার আলী আমাকে বলেছে যে তার কিছুই করতে পারবো না আমি, কারণ তুমি একজন সামান্য টিএলআর। তো এখন আমার বাড়িতে থাকার পরিস্থিতিতে আমি খুবই ভেঙে পড়েছি। এই জন্য আমি দেশবাসী আপনাদের কাছে আমি বিচার প্রার্থী যে আপনারা কি মন্তব্য করেন, বা আপনাদের কাছে আমি বিচার প্রার্থী যে এই কারণে, এবং যদি আমার খবর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা মহোদয়রা যদি দেখে থাকে, তাহলে যেন আমি সঠিক এবং ন্যায় বিচার পাই। আর যদি আইনগতভাবে তার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। তো আনসার আলী, আমি জানতাম না, স্টেটমেন্টের সময় শুনলাম আনসার আলী নাকি রাজশাহীতে জমি আছে, তারপরে চিটংয়ে জমি আছে, মাগুরাতে বাড়ি আছে, তারপরে সব জায়গাতেই তার নাকি অনেক টাকা পয়সার মালিক সে। তার আমি কিছুই করতে পারবো না। সে এভাবে আমাকে হুমকি প্রদান করেন। তো বাংলা বান্দার পত্রিকার সম্পাদক ফেরদৌস শিপন আমাকে যেভাবে ব্ল্যাকমেল করছে, আমি সেই অনুসারে হাসান সৈকতের বিরুদ্ধে আমি কথা বলেছি যে তার সম্পাদকের সাথে। সেটা আসলে আমি ব্ল্যাকমেলের শিকার হয়ে বলেছি, আমি আমার স্বামীর মঙ্গলের জন্য বলেছি। তো এখন বাংলা বান্দা পত্রিকার সম্পাদক আমাকে বুঝিয়েছে যে উনি একজন হাজি মানুষ, উনিও একজন ভালো মানুষ, এভাবেই আমাকে বুঝাইছে। বোঝানোর পরে উনি আমাকে আরও বলেছেন যে তোমার বিরুদ্ধে অনেকগুলো এভিডেন্স ও রেডি করতেছে, যেগুলো মানে ফলস এভিডেন্স রেডি করতেছে, যেগুলো তিনি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দাখিল করবে, আর তুমি তার কিছুই করতে পারবা না। আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, আমার জীবনযাপন আমি খুব স্বাচ্ছন্দ্যেই কাটিয়েছি। আমার বাবা মা আমাকে খুবই টেক কেয়ার করে বড় করেছে, কিন্তু আনসার আলীর কারণে আমার সংসারে অনেক অশান্তি নেমে এসেছে। আমাকে বাসা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিছে। এখন আমি যাব কোথায়? আমি তো কোনো যেমন তেমন কোনো মেয়ে নয় যে কোনো কাজ করে আমি করতে পারবো। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমি কোনো সেলাইয়ের কাজও জানি না, কোনো কিছুরই জানি না। তো এই অবস্থাতে আমার মৃত্যু ছাড়া আমার কোনো উপায় নেই। তো আমি বলতে চাই যে আনসার আলী আমার সাথে কথা বলবে বলে ফেরদৌস শিপন আমাকে যে আশ্বাস দিয়েছিল, কিন্তু আনসার আলী সেই কথা আমার সাথে বলেনি। তো উনি একজন প্রতিনিধি নিয়োগ করছে, প্রতিনিধি নাকি তার ফ্রেন্ড হয়। তার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলছে যে আনসার আলী বিয়ে করবে না, তোমার কি দরকার সেটা তুমি চাও, আমরা দিয়ে দেব। তো আমি তার কাছে কিছুই চাই না, আমি শুধু আপনাদের কাছে, দেশবাসীর কাছে ছেড়ে দিলাম। আমি আমার বিচার চাই। আমি আমার জীবনে
ডিভোর্সি জীবনে 7 বছরের 7 বছর হয়েছে আমার ডিভোর্সের। আমি কারো কোনো কথায় আমি কোনো দিন সায় দেইনি, এবং একজন ডিভোর্সি মেয়েকে নানাভাবে মানুষ বদনাম করতে পারে, সুনাম করতে পারে, সেটা মানুষের একান্তই ব্যক্তিগত মানসিকতার উপর ডিপেন্ড করে। তো আমি আরও সিদ্ধান্ত নিয়েছি যে আনসার আলীর সাথে হয়তো আমি পারবো না। আনসার আলী আমাকে পথে ঘাটে যদি কোথাও মেরে ফেলে তাহলে সম্পূর্ণ দোষ আনসার আলীর হবে। আর আমি যেহেতু আমাকে আমার বাসার মানুষ কেউ রাখতেছে না, সেহেতু আমি আর এই বাসায় থাকতে পারবো না। সেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি রেল ভবনে ঘুমের ওষুধ খেয়ে কোনো কর্মকর্তা কর্মচারীর কাছে সামনেই আমি আত্মহত্যা করব। এছাড়া আমার কোনো পথ নেই। কারণ এই কারণে আমি ওখানে আত্মহত্যা করব যে কারণ আমার একটা নিষ্পাপ একটা বাচ্চা আছে, সে আমাকে প্রচণ্ড ভালোবাসে। সে আমার লাশ দেখলে সে তার হার্ট খুব উইক, সে আমাকে অনেক ভালোবাসে। সে স্ট্রোক করতে পারে, সে নিজেও মারা যেতে পারে। আমি চাই না আমার বাচ্চা মারা যাক, আমার বাচ্চা হায়াত দারাজ করুক আল্লাহ তাআলা। আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর আমি একটা থানায় জিটিউ করে আসছি আজকে 14 তারিখ 14/2/2025 তারিখে আমি একটা জিটিউ করে আসছি যে আমি মরলে রেল ভবনেই মরব, এবং কোনো কর্মচারী এবং কর্মকর্তার সামনেই আমি ঘুমের ওষুধ খেয়ে মরব। এছাড়া আমার কোনো পথ খোলা নেই, কারণ আমার বাসায় কোনো জায়গা নেই, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমার থাকার কোনো জায়গা নেই, আমার কোনো আশ্রয় নেই, আমার কোনো প্রশ্রয় নেই, আমার কোনো কিছুই নেই। আনসার আলী আমার জীবনটা নষ্ট করে দিছে। আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন ন্যায় বিচার এবং সঠিক বিচার পাই সেই দোয়াটাই আপনারা করবেন। আর কিছু আমি বলতে চাচ্ছি না। আমি এটুকুই বলবো যে যদি আমি রেল ভবন ছাড়া আর কোথাও মৃত্যুবরণ করব না। আমি মৃত্যুবরণ করলে সবার সামনে রেল ভবনেই মৃত্যুবরণ করব, কিন্তু অন্য কোথাও যদি মৃত্যুবরণ করি তাহলে এটার দায়িত্ব সম্পূর্ণ আনসার আলী। আর আমি আর এক বেলাল এও নামের একজন লোক আছেন, আমি ওনাকে সশরীরে কখনো দেখি নাই। উনি একজন 420 মানুষ, ধান্দাবাজ মানুষ। উনি টাকা পয়সা মানে ঘুষ, রেলের দুর্নীতি সকল কাজই করে। তিনি আমাকে প্রস্তাব দেয় যে আনসার আলীর সাথে তোমার বিয়ে দিয়ে দিই 20 লাখ টাকা দেনমোহর দিয়ে, 20 লাখ টাকা দেনমোহর দিয়ে নগদেই দিয়ে দিবে। তো আমি বললাম একটু বিস্তারিত খুলে বলেন তো, নগদে দিয়ে দিবে মানে? তো বলতেছে যে নগদে দিয়ে দিবে যে মানে তোমার ভবিষ্যৎ হয়ে যাবে। ভবিষ্যৎ হয়ে যাবে মানে যে আনসার আলী আমাকে বিয়ের পরে নিজে বাঁচার জন্য বিয়ে করে 20 লাখ টাকা দিয়ে আমাকে ছেড়ে দিবে। কেউ কি বিয়ে করে তালাকের জন্য? আর টাকা কি মানুষের ভবিষ্যৎ হতে পারে, কিন্তু আমাকে যে এখন যে পরিমাণ মানুষ টিচ করতেছে যে আমার সাথে আসেন, আমার সাথে আসেন, আমার সাথে আসেন, আমি শারীরিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি। আর আমার বাসার লোকও খুব প্রেশারাইডের মধ্যে আছে। আর এই বারবার আমি আজ অনেক দিন ধরে মানসিকভাবে অশান্তিতে আছি। আমার খাওয়া দাওয়া খুব বন্ধ হয়ে গেছে, কারণ বাসায় অশান্তি হলে খাওয়া দাওয়ার কোনো মুড থাকে না। আমি খুব দুর্বল এবং উইক হয়ে গেছি। আমি বারবার ঢাকায় আসা যাওয়া এটাও আমার জন্য খুবই কষ্টকর হয়ে গেছে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।